অভিজিৎ গাঙ্গুলি এখন বিজেপির সাংসদ, ফলে উনি যেটা বলেছেন সেটা হয়তো কিছুটা ঠিকই আছে, কিন্তু এখানে দুটো ব্যাপার আছে। এক, বিজেপির যে আইটি সেল তারা কতটা ফাইট করতে পারছে সেটাই দেখার, এবং খুব দুঃখের সঙ্গে এটা বলতে বাধ্য হচ্ছি, অন্তত কার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, সবাই আমরা জানি। গোটা ভারতবর্ষে এই যে পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, মানি লন্ডারিং অ্যাক্টটা এতটাই শক্তিশালী অ্যাক্ট, যদি কারোর 1 টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হয় তাহলে সে জেলে থাকবে, 1 বছর মিনিমাম জেল চালু করে দিতে পারে এই রাজ্যে, তাহলে বিজেপির জেতার সম্ভাবনাটা রয়েছে। এরকম নোংরা রাজনীতি এই ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও হয় না। ফলে এই এসআইআর যদি ঠিক করতে হয়, প্রথম থেকেই নির্বাচন কমিশনকে কড়া স্টেপ নিতে হবে। প্রথমেই এই পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে এসআইআর করাটা খুব অসম্ভব কাজ, আর সেটাকে বাধা দিতে গেলে নির্বাচন কমিশনকে এত বড় স্টেপ নিতে হবে, কত হাজার মানুষ যে জেলে যাবে সেটা নির্বাচন। প্রথমেই আমাদের চ্যানেল সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। ধন্যবাদ। যেটা বলবো যে এই যে বিহারে দেখা গেল এনডিএ সরকারের জিত হয়েছে, এসআইআর হওয়ার পর প্রথম ভোট হলো বিহারে, সেখানে 100% মানে এসআইআর সফল হয়েছিল, কিন্তু আমাদের বাংলায় এসআইআর চলছে। বাংলায় কি সেটা সম্ভব? দেখো, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তুমি এখন জানো, বিহারের কথা আসছি আমি, 12টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে, কোথাও কোনো হইচই নেই, কোথাও কোনো রাজনৈতিক দলের কোনো বিরোধিতা নেই, মানুষের কোনো বিরোধিতা নেই। আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থাটা এই বামেদের 34 বছর আর তৃণমূলের 15 বছর 49 বছরে সম্পূর্ণ পাল্টে গেছে। এখানে যা কিছুই করা হবে বিরোধিতা করা হবে। এসআইআর যেটা হচ্ছে মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সেটা হচ্ছে ভোটার তালিকা সংশোধন, এর বাইরে কিচ্ছু না। সেক্ষেত্রে আমাদের রাজ্যে দেখবে নির্বাচন কমিশনকে দাগিয়ে দিচ্ছে, এ করছে ও করছে। আমরা সবাই জানি যে এসআইআর হচ্ছে ভোটার তালিকা সংশোধন করা হবে। মৃত ভোটার, ভুয়ো ভোটার, বিভিন্ন জায়গায় নাম তুলে রাখা ভোটার, শিফটেড ভোটার, যারা ভারতের নাগরিক নয়, বাংলাদেশি মুসলিম বা রোহিঙ্গা মুসলিম, এদেরকে বাদ দেওয়া হবে। এর বাইরে আর কোনো ব্যাপার নয়। বিহারে প্রায় 66 লাখ মানুষের নাম বাদ চলে গেছে, এবং এটা নিয়ে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আমাদের রাজ্যে যারা শাসক দল বা অন্যান্যরা, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু এরা এটা বোঝাচ্ছে না কাউকে যে এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলছে, ডিভিশন বেঞ্চে মামলা চলছে, এবং সেখানে কিন্তু একেবারে তাদের পর্যবেক্ষণ হচ্ছে, বিহারের এসআই নিয়ে তাদের পর্যবেক্ষণ চলছে। এবং আমরা দেখেছি নেতারা, বিশেষ করে রাহুল গান্ধী বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা সোশ্যাল মিডিয়ায় যতটা মানুষকে ভুল বোঝাচ্ছিলেন, ততটা কিন্তু কোর্টে কিচ্ছু দাবি করতে পারেনি। 66 লাখ মানুষের নাম বাদ গেছে, নতুন ভোটার প্রায় 20 লাখের কাছাকাছি বা তার একটু বেশি হবে ভোটার যোগ হয়েছে। হিসেব করে দেখা যাচ্ছে বিহারে প্রায় 44-45 লাখ মানুষের নাম বাদ গেছে। এরা কারা? বিহারে যাদের নাম বাদ গেছে বেশিরভাগ হচ্ছে ভুয়ো ভোটার, বেশিরভাগটা হচ্ছে মৃত ভোটার। মৃত ভোটার হচ্ছে প্রচুর, প্রায় 75% 80% উপর মৃত ভোটার। তারপরে ভুয়ো ভোটার আছে, বা যারা শিফট করে চলে যায়, তারা জানেই না আগের নামটা বাদ গেছে কি না, এই সমস্ত ভোটার বাদ গেছে। বিহারে কিন্তু ভারতের নাগরিক নয়, বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা মুসলিম বা অনুপ্রবেশকারী সংখ্যাটা কম, যেটা আমাদের রাজ্যে আশা করা আছে সংখ্যাটা অনেক বেশি হবে। আমাদের রাজ্যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধিতা করছে, কারণ তারাও জানেন যে আমরা ভুয়ো ভোটারের জন্য জিতছি। এবং এখানে এই মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম আমলে বলতেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। আজকে তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি পাল্টে গেছেন, তিনি সেই অনুপ্রবেশকারীদের ভোটেই কিন্তু জিতে আসছেন, ফলে 180 ডিগ্রি তিনি ঘুরে গেছেন, সবাই জানে। এবং বিহারে যেটা হয়েছে, বিহারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এতটাও নোংরামি নেই যেটা এই বাংলাদেশ এই পশ্চিমবঙ্গে বর্তমানে রয়েছে। বিহারে ভোট হলো, যে বিহার একসময় আতঙ্কের রাজ্য ছিল, এখনও বাহুবলী বা দুষ্কৃতীরা রাজনীতি করে আমরা জানি, কিন্তু বিহারে এই যে ভোট হয়েছে, একটাও রক্তপাত হয়নি, একটাও রিপোল হয়নি বা রিকাউন্টিং কিচ্ছু হয়নি, কোনো রকম কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু হয়নি, যেখানে বাহুবলীদের রাজত্ব বলে আমরা জানতাম। ভারতবর্ষে অন্যান্য জায়গায় ভোট হয়, কোথাও কিছু হয় না, কিন্তু আমাদের রাজ্যে ব্যতিক্রম। আমাদের রাজ্যে ভোট মানে 50টা মিনিমাম লাশ পড়বে। মানে ভারতবর্ষের সবচেয়ে রাজনৈতিক দিক দিয়ে সবচেয়ে নোংরা রাজ্যটার নাম হচ্ছে এখন পশ্চিমবঙ্গ। বাঙালি হিসাবে এটা বলতে এবং স্বীকার করতেও কোনো দ্বিধা নেই, লজ্জাও হয়। এসআইআর ক্ষেত্রেও তাই, ভারতবর্ষের কোনো রাজ্য, কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো ঝামেলা হবে না, কারণ তারা জানে এটা শুধু ভোটার তালিকা সংশোধন, এবং নির্বাচন কমিশন শুধুমাত্র ভোটার তালিকা সংশোধন করবে, আর কিছু নয়। ভারতবর্ষের নির্বাচন কমিশন একটা প্রায় স্বশাসিত সংস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান,
তারা এমন কোনো ব্যাপার নয় যে গোটা ভারতবর্ষে খুঁজে খুঁজে শুধুমাত্র বিরোধীরা যেমন বলছে খুঁজে খুঁজে তাদের ভোটারদের বাদ দেবে, এটা হতে পারে না। কারণ সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্ট একদম পর্যবেক্ষণ দেখছে, তীক্ষ্ণ দৃষ্টিতে সুপ্রিম কোর্ট নজরে রেখেছে। বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি সুপ্রিম কোর্টে একটাও মামলা তেমনভাবে হাজির করাতে পারেনি। বিএলওদের দেখার জন্য আছে বিএলএ, বুথ লেভেল এজেন্ট, প্রত্যেকটা রাজনৈতিক দলের। তারা চেঁচামেচি করবে আগে যদি বিএলও কোনোভাবে কোনো ভোটারকে অনৈতিকভাবে বাদ দেয়। এবং বিএলও কারা? বুথ লেভেল অফিসার এরা কারা? রাজ্য সরকারের কর্মচারী। অর্থাৎ এখানে যারা বিএলও হিসেবে কাজ করছেন অধিকাংশ হচ্ছে রাজ্য সরকারের কর্মচারী, অধিকাংশ প্রায় সবটাই রাজ্য সরকারের কর্মচারী। এটাই হওয়া উচিত ছিল। অনেক জায়গায় রাজ্য সরকারের কর্মচারী পাওয়া যায়নি বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেয়নি বলে অঙ্গনওয়াড়ি কর্মী বা বিভিন্ন রকমের সরকারি সাহায্যপ্রাপ্ত বেসরকারি কর্মীদের দিয়ে চালানো হচ্ছে, কিন্তু সবটাই হচ্ছে রাজ্য সরকারের আন্ডারে। ফলে রাজ্য সরকারের কোনো কর্মীর সেই সাহস হবে না যে তারা কোনো বৈধ ভোটার, হয়তো তারা বুঝতে পারলো যে তৃণমূলকে ভোট দেয় না, সেরকম কোনো ভোটারকে বাদ দেওয়ার কোনো সাহস হবে না। এবং বিহারে তুমি জানো ইতিমধ্যে কিন্তু প্রায় 52-53 জন বিএলওকে এফআইআর করে তারা কিন্তু এখন জেলে আছে, জামিন হয়নি, কারণ তারা অন্যায়ভাবে কাজ করেছিল। পশ্চিমবঙ্গ কিন্তু কয়েকজন বিএলওকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে, কারণ তারা অনৈতিকভাবে কাজ করছে। পশ্চিমবঙ্গে এমন খবর এসছে যে যারা মৃত ভোটার তাদের ফর্মও কিন্তু নিয়ে নেওয়া হয়েছে বিএলওদের কাছ থেকে। আমরা দেখেছি বিএলওরা একদম এই এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হওয়ার পর থেকে কীভাবে তৃণমূলের পার্টি অফিসের সামনে, বাজারের মধ্যে ফর্ম বিলি করছে। গোটা রাজ্য জুড়ে প্রচুর অভিযোগ আমাদের কাছে সারাদিন ধরে আসে। আমরা এক একটা ব্যক্তিগত অভিযোগকে এন্টারটেন করতেই পারি না, কারণ সবার একই অভিযোগ, বিভিন্ন জেলা থেকে একই রকমের অভিযোগ আছে এসআইআর নিয়ে। তৃণমূল নিজেরাই এসআইআর ফর্ম বিলি করছে। এবং তুমি এই মধ্যে ইতিমধ্যেই জানো যে আধার কার্ড দেখে কিন্তু কয়েক লাখ ভোটারের নাম ইতিমধ্যেই বাদ চলে গেছে, সবটাই কিন্তু মৃত ভোটার। এবং ইলেকশন কমিশন যদি একটু চেষ্টা করে তাহলে শুধুমাত্র এই বাড়ি বাড়ি গিয়ে এসআইআর করা ছাড়াও তারা ভোটার বাদ দিতে পারে। কারণ আজকে তুমি জানো এই মুহূর্তে ব্যাংকের যে অ্যাকাউন্ট সেটা বন্ধ করতে গেলে কিন্তু যদি কেউ মৃত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করতে হয়। তারপরে এই যে বিভিন্ন শ্মশানে যে মৃতদেহ পোড়ানো হয়, এতটাই এখন কঠোর ব্যবস্থা যে কোনো রকম ডেথ সার্টিফিকেট ছাড়া কোনো মৃতদেহ কোনো শ্মশানে পোড়ানো যাবে না। ফলে এই যে শ্মশানে মৃতদেহ পোড়ানো, এই যে ব্যাংকের খাতা বন্ধ করা, এগুলো থেকেই প্রায় আমাদের এখানে প্রায় 48 লাখ ভোটারকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মৃত ভোটার আছে আর যাদের আধার কার্ড হয়নি এমন ভোটার আছে। ফলে ইলেকশন কমিশন ইতিমধ্যেই প্রায় 40-48 লাখ নাম এমনি বাদ চলে গেছে। কিন্তু যারা এই যে মৃত ভোটারের ফর্ম যারা ফিল আপ করছে, তৃণমূল যাদেরকে দিয়ে ফিল আপ করাচ্ছে, এদের বাড়ির লোকেরা জানেই না যদি ধরা পড়ে তাহলে কিন্তু বাড়ির লোক জেলে যাবে, তৃণমূল নেতানেত্রীদের কিছু হবে না। ফলে তৃণমূলের নেতানেত্রীদের গদি বজায় রাখার জন্য যারা নিজেদের পরিবারের মৃত ভোটারদের ফর্ম ফিল আপ করে দিচ্ছে, বা হয়তো তারা জানেও না অন্য কোনো ভোটার বাংলাদেশ থেকে এসছে অনুপ্রবেশকারী, তাদেরকে বাবা মা সাজিয়ে দিচ্ছে, তারা কিন্তু প্রত্যেকে এই পরিবারের লোকগুলোর বিরুদ্ধে এফআইআর হবে এবং জেলে যাবে। মানে তৃণমূল যে নোংরামিটা করছে সেটা বিহার, শুধু বিহার কেন অন্যান্য রাজ্যের তুলনায় একেবারে তফাৎ আছে। ভারতবর্ষের কোনো রাজ্যে, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্য নয়, বিজেপি শাসিত, কংগ্রেস শাসিত, দক্ষিণের অন্যান্য দল শাসিত রাজ্যে এই রাজনৈতিক নোংরামিটা ভারতবর্ষের কোনো রাজ্যে হয় না। লজ্জাজনকভাবে এটা আমাদের জন্মভূমি পশ্চিমবঙ্গে হয়। এটা হচ্ছে এখন রাজনৈতিক অবস্থা। তুমি যেটা বললে যে রাজ্য সরকারের যারা চাকরি করে তারাই বেশিরভাগ বিএলও, হুম। শুভেন্দুবাবু কালকে প্রেস কনফারেন্সে বলেছে যে বিএলওদের দেখা যাচ্ছে আইপ্যাক এর সঙ্গে মিটিং করছে। তাহলে কি সুষ্ঠুভাবে এসআইআরটা করানো সম্ভব হবে? পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে এসআইআর করাটা খুব অসম্ভব কাজ। আর সেটাকে বাধা দিতে গেলে নির্বাচন কমিশনকে এত বড় স্টেপ নিতে হবে, কত হাজার মানুষ যে জেলে যাবে সেটা নির্বাচন কমিশন করতে পারবে কিনা আমার অন্তত যথেষ্ট সন্দেহ আছে। কারণ তুমি ইতিমধ্যেই দেখেছো 4 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে কিন্তু এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদেরকে সাসপেন্ড করলো ঠিকই, কিন্তু তাদের বিরুদ্ধে এখনও এফআইআর করেনি যতটুকু আজ অবধি আমি জানি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে অস্বীকার করছেন, এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের উচিত ছিল সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে এফআইআর করা এবং মামলা করা। সেটা কিন্তু নির্বাচন কমিশন এখনও করেনি। কেন করেনি সেই জবাবটা কিন্তু নির্বাচন কমিশনকে দিতে হবে। ফলে এই যে তৃণমূল যেটা করানোর চেষ্টা করছে বিএলওদের দিয়ে, অধিকাংশ কেন, কারণ এরা সবাই হচ্ছে সরকারি কর্মচারী, কিছু আছে অঙ্গনওয়াড়ি কর্মী, বা কিছু ওই সরকার পোষিত বা সরকারের টাকা দেওয়া বেসরকারি কর্মীরা আছেন। এবং এদেরকে প্রায় সবাইকে সঙ্গে আইপ্যাক যোগাযোগ করেছে। আইপ্যাক প্রথম থেকে 2021-এও এই খেলাটা খেলেছে, এই এসআইআর সময় এই খেলাটা খেলছে। তারা কোনো ভুয়ো ভোটার, মৃত ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারী বা এই যে তাদের যে সমস্ত নেতাকর্মীরা 4-5 জায়গায় নিজেদের নাম তুলে রেখেছে তাদের কারো নাম বাদ দিতে চায় না। ফলে আইপ্যাক এই খেলাটা খেলবেই। কারণ বিরোধী দলগুলো কী করছে সেটা সবচেয়ে দেখতে হবে। কারণ এই মুহূর্তে আমরা জানি সিপিএম, খুব পরিষ্কার করে বলতে গেলে অনেকে হয়তো বিশ্বাস করবে না, সিপিএম তৃণমূলের বি টিম হয়ে চেষ্টা করছে।
কারণ মোহাম্মদ সেলিমের নেতৃত্বাধীন সিপিএম কখনো চায় না যে এই রাজ্যে অন্তত পরিবর্তন হোক বা বিজেপি ক্ষমতায় আসুক। তারা চায় সিপিএম যদি ক্ষমতায় আসতে না পারে, যেটা এই মুহূর্তে একেবারে অসম্ভব, সিপিএম কংগ্রেস আইএসএফ পক্ষে জোট করে ক্ষমতায় আসা একেবারে অসম্ভব, সম্ভব নয় অন্তত এবারে ভোটে। তাই সিপিএম চায় তৃণমূলই থাকুক। ওই যে কথা আছে না, লেসার ইভিল গ্রেটার ইভিল যেটা আছে, তাই তৃণমূল এখানে সিপিএম এখানে তৃণমূলের বি টিম হয়ে কাজ করবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ফলে তাদের বিএলএরা, বুথ লেভেল এজেন্টরা কতটা কাজ করবে খুব সন্দেহের। এক্ষেত্রে বিজেপির বিএলএ যারা আছেন, প্রধান বিরোধী দল যারা পরিবর্তন আনতে চায়, তাদের বিএলএরা কতটা কাজ করতে পারে সেটাই কিন্তু এবারের পরীক্ষা। কারণ এই যে মণ্ডল সভাপতি হয়েছে, জেলা সভাপতি হয়েছে, জেলা সাংগঠনিক সভাপতি হয়েছে, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসছে এখানে অনেক অযোগ্য লোক বসে পড়েছে। ফলে এইবার বিজেপি রাজ্য নেতৃত্বকে এটা খুঁজে বার করতে হবে যে আমাদের কোন কোন জায়গায় বিএলএ কাজ করতে পারছে না, বা আদৌ বিএলএ লাগাতেই পারেনি, বা শুধুমাত্র সংখ্যাতত্ত্বের হিসাবে এগিয়ে থাকার জন্য নাম দেওয়া হয়েছে, এটা দেখতে হবে। যে বিএলও বুথ লেভেল অফিসার যারা যাচ্ছেন তাদের সঙ্গে বিজেপির বিএলএ বুথ লেভেল এজেন্ট কটা জায়গায় আছে, কটা বুথে আছে, এবার বিজেপি রাজ্য নেতৃত্বে সেটা ভেবে দেখা উচিত। এবং যেখানে বিএলএ নিয়োগ করা গেল না, তাদেরকে সেই সমস্ত জায়গাগুলোর যেখানে পদাধিকারী কারা আছে তাদেরকে এবার খুঁজে বার করে রিপ্লেস করার সময় এসে গেছে। ফলে শুধুমাত্র তৃণমূল যে কাজটা করবে না সেটা আমরা সবাই জানি, কিন্তু বিরোধী রাজনৈতিক দলের বিএলএ থাকবে, বুথ লেভেল এজেন্ট থাকবে, তারা বিএলওকে কাজ করাতে বাধ্য করতে পারে। সেক্ষেত্রে প্রধান রাজনৈতিক বিরোধী দল হিসেবে বিজেপির বিএলএরা কতটা কাজ করছে এটাও কিন্তু একটা কথা। বিহারে যেটা হয়েছে, বিহারে কোনো রাজনৈতিক চাপ ছিল না। বিহারে নীতিশ কুমারের সরকার ক্ষমতায় ছিল, এমন নয় যে নীতিশ কুমারের সরকার একেবারে বিএলওদের কুক্ষিগত করে এসআইআরটা করেছে, সেমন কোনো ঘটনা হয়নি, বিহারেও হয়নি। এখন যে 12টা রাজ্যে হচ্ছে তার মধ্যে 11টা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সেটা হবে না। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ ব্যতিক্রম। ওই যে বললাম, রাজনৈতিক দিক দিয়ে আমাদের পশ্চিমবঙ্গটা সবচেয়ে নিকৃষ্ট এবং নোংরা জায়গায় পৌঁছে গেছে। এরকম নোংরা রাজনীতি এই ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও হয় না। ফলে এই এসআইআর যদি ঠিক করতে হয়, প্রথম থেকেই নির্বাচন কমিশনকে কড়া স্টেপ নিতে হবে। প্রথমেই এই 4 জন সরকারি আধিকারিক যাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ গেছিল মুখ্য সচিবের কাছে, কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শুনে এখনো করেননি, এটার বিরুদ্ধে আগে স্টেপ নেওয়া দরকার ছিল। কিন্তু দুঃখের সঙ্গে আমরা দেখতে পেলাম যে নির্বাচন কমিশন এখনো কোনো স্টেপ নিল না, 4 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর হলো না। এখন এখানকার যে ছবি আমাদের কাছে উঠে আসছে, সাধারণ মানুষ ভিডিও করছে, বিএলওরা তৃণমূলের অফিস থেকে বিভিন্ন জায়গায়, 1-2 জায়গায় নয়, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় কয়েক লাখ জায়গায় এরকম ভিডিও উঠে এসছে যেখানে বিএলওরা তৃণমূলের পার্টি অফিস থেকে কাজ করছে, বাজারে বসে কাজ করছে। ফলে এদের অন্তত 4-5 জনকে যদি সাসপেন্ড করে, যারা সরকারি কাজ করে, একদম সরাসরি সরকারি চাকরি করে, তাদেরকে সাসপেন্ড করে এফআইআর করে যদি জেলে পোড়া হতো, যদি 4 জন বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নিত নির্বাচন কমিশন, তাহলে প্রত্যেকটা বিএলও সতর্ক হয়ে যেত এবং তারা তৃণমূলের হয়ে এভাবে ন্যাক্কারজনকভাবে এসআইআর এর কাজ করতে পারতো না। এই যে বিএলওরা যে এই যে 4 জন বিএলওর নামে মুখ্য সচিব এফআইআর করেনি, মুখ্য সচিব তো এটাও করেনি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বাবা তুলে কথা বলেছিল, তখন সিপিএম যে তত্ত্ব দিচ্ছে যে তৃণমূলের সাথে বিজেপির সেটিং আছে, তাহলে আর আপনি বলছেন যে মানে সিপিএম তৃণমূলের বি টিম হিসেবে কাজ করছে, তাহলে কোনটা সত্যি? দেখো, সেটিং কাদের আছে সেটা তো অফিসিয়াল হিসেবেই বলবে। এখানে তো ইন্ডি জোট আছে, ইন্ডি জোটে তো সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বাকি সমস্ত দল, অখিলেশের দল, এর দল আছে। তাহলে ইন্ডি জোট যখন আছে তখন সেটিং কাদের আছে সেটা মানুষকে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমরা তো দেখেছি দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবাই মিলে একসঙ্গে মিটিং করছে, ডিনার করছে। সিপিএম, তৃণমূল, কংগ্রেস এরা দিল্লিতে বসে একসঙ্গে মিটিং করছে এবং সেখানে ডিনার সারছে। তারপরে বেরিয়ে এসে সিপিএম যেমন তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিংয়ের কথা বলছে, তেমনি আবার তৃণমূল আবার বেরিয়ে এসে সিপিএমের সঙ্গে বিজেপির রামবামের সেটিংয়ের কথা বলছে। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগ, এত সহজে কি মানুষকে এরকমভাবে মিথ্যা বলে ঢপ দেওয়া যাবে? ইন্ডি জোটই তো রয়েছে, ইন্ডি জোটে তো সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বাকি সমস্ত রাজনৈতিক দল রয়েছে বিজেপির বিরুদ্ধে। তো ইন্ডি জোট যেখানে রয়েছে তারা এখানে সেটিংয়ের কথা বলে কি করে? নিজেদের মধ্যে যখন সেটিং রয়েছে তারা অন্যের বিরুদ্ধে সেটিং বলে কি করে? তারা জোটের মধ্যে রয়েছে, বাকি যেগুলো বলছে সব তো মিথ্যা, পুরো ঢপবাজি। যারা বিজেপিকে সেটিংয়ের মধ্যে আনছে, বিজেপি বা তৃণমূলের মধ্যে সেটিং আছে বলছে, বা বিজেপির সিপিএম এর মধ্যে সেটিং আছে বলছে, তারা নিজেরা সেটিং করছে সবাই তো জানি। ইন্ডি জোটে তো সবাই আছে, তারা আবার নতুন করে তারা সেটিংয়ের তত্ত্ব তুলছে কি করে? আইপ্যাকের কথা বলছিলাম, আইপ্যাক তো 2021-এ মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছিল, কিন্তু এবার বিহারে দেখা গেল প্রশান্ত কিশোরের টিম 0 রেজাল্ট করেছে। এবারও কি মানে বাংলায় কি প্রশান্ত কিশোর কিছু করতে পারবে? দেখো, বিহার আর বাংলার অনেক পরিস্থিতি তফাৎ আছে। আমি বিহারের এই ইলেকশনের সময় আমি মহিলাদের বক্তব্য দেখছিলাম, তারা একেবারেই ওই নীতিশ কুমারের টাকার পেছনে কিন্তু ছুটছে না। হ্যাঁ, এটা ঠিক, নীতিশ কুমার এককালীন 10,000 টাকা করে দেওয়ার কথা বলেছে, সেটাতে ভোট টেনেছে, অবশ্যই টেনেছে। কিন্তু বাকি যেগুলো ইস্যু, বিহারের ভোটের প্রধান ইস্যু ছিল জঙ্গলরাজ ফিরে আসবে কি আসবে না।
সেক্ষেত্রে বিহারের প্রতিটি ভোটার, শুধু নারীরা নয়, নারীরা পুরুষরা প্রতিটি ভোটার কিন্তু এই জঙ্গলরাজের বিরুদ্ধে ভোট দিয়েছে। তারা লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের শাসনকাল দেখে নিয়েছে কীভাবে জঙ্গলরাজ চলতো। এবং এবারের ভোটের আগে পিকে, যে পরামর্শদাতার কথা আপনি বললেন, পিকে কিন্তু পরিষ্কার বলেছিল আমরা যদি ক্ষমতায় আসি তাহলে বিহারে আবার মদ চালু করে দেবো। এত বড় ঘোষণা করার পরেও কিন্তু পুরুষদের ভোট পায়নি পিকে। মদের ব্যবসা চালু করবে বললো, তাহলেও কিন্তু পিকে কিন্তু ভোট পায়নি। সবকটা আসনে প্রার্থী দিয়েছিল, সবকটা আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে, দুটো আসনে মাত্র জামানত বাজেয়াপ্ত হয়নি। ফলে এখানে তুলনায় ওখানের পরিস্থিতি আলাদা। এখানে যেভাবে বাংলার নারীরা যেভাবে এই 500, 1000 টাকা, 1200 টাকার ভোটে তৃণমূলকে ভোট দিচ্ছে বা সামনে এসে হাসি ঠাট্টা করছে যে ভাতা পাচ্ছি, বিহারে কিন্তু সেই পরিস্থিতি নেই। খুব অদ্ভুত লাগে এটাই যে একসময় বিহার কোথায় পড়েছিল, একসময় সেই বিহার কোথায় উঠে এসছে। তারা কিন্তু এই জঙ্গলরাজের বিরুদ্ধে ভোট দিচ্ছে। এখন বাংলায় পুরুষ এবং নারীরা এই জঙ্গলরাজের বিরুদ্ধে ভোট দেয় কিনা সেটাই দেখার। এই যে চুরি, দুর্নীতি, 26,000 শিক্ষককে রাস্তায় বসিয়ে দিল, এরপরে 32,000 প্রাথমিক শিক্ষক রাস্তায় বসতে চলেছে, এরা জন্য দায়ী কারা? তৃণমূলের দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেতা মন্ত্রীদের দুর্নীতি এর পেছনে একমাত্র দায়ী। কিন্তু দুঃখ লাগে এটাই, এখনও অধিকাংশ শিক্ষক শুধুমাত্র বলার চেষ্টা করছে রাজনৈতিক ফায়দার জন্য আমাদের চাকরি গেল। একটা শিক্ষক, অধিকাংশ শিক্ষক 100 জনের মধ্যে আমি অন্তত 95 জন শিক্ষক তাদের চাকরি চলে গেছে, তাদেরকে এটা বলতে শুনিনি এখনও যে তৃণমূলের দুর্নীতির জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রীদের দুর্নীতির জন্য তাদের চাকরি গেল। ফলে বিহারের সঙ্গে এই পশ্চিমবঙ্গের এখন আকাশ পাতাল তফাৎ। যেমন মানুষের এই সিপিএমের 34 বছর এবং মমতার 15 বছরে 49 বছরে মানুষের যেমন পরিবর্তন হয়েছে, ভোটারদের পরিবর্তন হয়েছে, তেমনি রাজনৈতিক দলগুলোর পরিবর্তন হয়েছে। আমরা এখন সবচেয়ে নিকৃষ্ট জীবে পরিণত হয়েছি। আমরা সাহস করে আসল কথাটা বলতেই পারি না যে কাদের জন্য চাকরি গেল। ফলে বিহারের পরিস্থিতি আলাদা। বিহার জঙ্গল তারা ফিরিয়ে আনেনি। আর আমরা এই তৃণমূলের চুরি, দুর্নীতি আছে কিছু দেখার পরেও কিন্তু মানুষ ভোট দিচ্ছে। হ্যাঁ, ছাপ্পা ভোট এগুলো তো আছে, কিন্তু তাও মানুষ ভোট দিচ্ছে। এটা অত্যন্ত লজ্জার ব্যাপার। মানুষ কবে বুঝতে পারবে? এবং চুরি দুর্নীতির বাইরে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেটা ঘটছে আরও ভয়ানক, গোটা দেশের পক্ষে, শুধু রাজ্যের পক্ষে নয়। অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে। বাংলার মানুষ কি বাংলাদেশের ঘটনা দেখছে না? কি অবস্থা বাংলাদেশে? বাংলাদেশের ঘটনা যদি নাও দেখে, তারা কি মালদার ঘটনা দেখছে না? মুর্শিদাবাদের ঘটনা দেখছে না? দক্ষিণ 24 পরগনা দেখছে না? উত্তর দিনাজপুর দেখছে না? বর্ধমান, বীরভূম, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে ডেমোগ্রাফি কীভাবে চেঞ্জ হয়েছে, এটা তো অন্তত বাংলার মানুষের বোঝা উচিত। বিহারকে আমরা একসময় অশিক্ষিত রাজ্য বলতাম। সেই বিহার থেকে এখন আমরা জানি বা যে ভারতের সবচেয়ে বেশি আইএএস আইপিএস বিহার, উত্তরপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলো থেকেই আসে। বাঙালি আইএএস আইপিএস কিন্তু দেখা যায় না। আমরা এখন শুধু নিজেদের ঢোল বাজিয়ে যাই। আদতে একেবারে আমরা বাঙালিরা অন্তঃসার শূন্য হয়ে গেছে। আমাদের রাজ্যে অন্তত আইএএস আইপিএস দেখা যায় না এখন আর। ওই হাতে গোনা 3 বছরে একটা কি দুটো। যে বিহার, উত্তরপ্রদেশ আমরা হতে দেবো না বলছি, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে বাংলাকে বিহার, উত্তরপ্রদেশ হতে দেবো না, সেই বিহার, উত্তরপ্রদেশ থেকে কিন্তু এখন আইএএস আইপিএস সবচেয়ে বেশি আসছে, যারা দেশের সেবা করছে। পশ্চিমবঙ্গে একবার তাকিয়ে দেখুন না লোকজন, পশ্চিমবঙ্গের মানুষের একবার পশ্চিমবঙ্গের প্রশাসনে তাকিয়ে দেখা উচিত। এখানে আইএএস আইপিএস কারা বসে আছে? সেই বিহারি এবং উত্তরপ্রদেশই বসে আছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বিহার, উত্তরপ্রদেশ হতে দেবো না বাংলাকে। কোনোদিন এখন আর যা পরিস্থিতি আর হতে পারবেও না বাংলা বিহার, উত্তরপ্রদেশ হতে পারবে না। সমস্ত রাজ্য আমাদের চেয়ে এগিয়ে গেছে। আসাম এগিয়ে গেছে, বিহার এগিয়ে গেছে, ওড়িশা এগিয়ে যাচ্ছে। এমন নয় শুধু বিজেপি শাসিত রাজ্যগুলি এগোচ্ছে, কংগ্রেস শাসিত রাজ্যেও এগোচ্ছে। সাউথে অনেক রাজ্যে কংগ্রেস বা বিজেপি কেউ নেই, অন্যান্য রাজ্য শাসনে আছে, তারাও এগোচ্ছে। সমস্ত রাজ্য এগিয়ে যাচ্ছে, শুধু আমাদের রাজ্যে ফেঁসিয়ে যাচ্ছে। ফলে মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল বা এই যে আইপ্যাকের একটা কাজ, আপনি যেটা বললেন যে আইপ্যাকের এটাই কাজ, তৃণমূলকে জেতানো। টাকা পেয়েছে, তারা তৃণমূলকেই জেতাবে। কিন্তু আইপ্যাকের ন্যারেটিভের মানুষ কতটা ভুল বুঝবে এটাই দেখার। আইপ্যাকের ন্যারেটিভের বিরুদ্ধে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপির যে আইটি সেল, তারা কতটা ফাইট করতে পারছে সেটাই দেখার। এবং খুব দুঃখের সঙ্গে এটা বলতে বাধ্য হচ্ছি, অন্তত 5 বছর আগেও যে বিজেপির আইটি সেল, অর্থাৎ প্রধান বিরোধী দলের যে আইটি সেল ছিল, 5 বছর আগেও যেটা আমরা দেখেছি যেভাবে লড়তো, এই বিজেপির আইটি সেলের কাছ থেকে আইপ্যাক বা এরা শিক্ষা নিয়েছে। এখন আইপ্যাকের যে আইটি সেল, সেটাকে বিজেপির আইটি সেল কাউন্টার করতে পারছে না। খুব দুঃখজনক হলো এটা। সত্যি কি হলো বিজেপির আইটি সেলের? এবার বিজেপির রাজ্য নেতৃত্বকে কিন্তু ভেবে দেখতে হবে যে বিজেপির আইটি সেলের কি হলো, যেটা একসময় সবচেয়ে বড় শক্তিশালী ছিল। আইপ্যাক নিজের কাজ করবে, ওরা টাকা পেয়েছে, ওরা তৃণমূলকে জেতানোর জন্য যতটা সম্ভব মিথ্যা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে। কিন্তু বাংলার মানুষকে বোঝানোর দায়িত্ব কিন্তু প্রধান রাজনৈতিক বিরোধী দলের নেতাকর্মীদের। তাদেরকে বাড়িতে বাড়িতে যেতে হবে, দরজা দরজা ঠোকা মারতে হবে এবং তাদের আইটি সেলকে মাঠে নামাতে হবে। কিন্তু খুব দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি মাত্র কয়েকজনই সোশ্যাল মিডিয়ায় লড়ে যাচ্ছে।
আদৌ তাদের সঙ্গে রাজ্য নেতৃত্বের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। তারা ব্যক্তিগত উদ্যোগে লড়ছে শুধুমাত্র বিজেপিকে ভালোবেসে। এইসব লোকগুলোকে যদি বিজেপি আদৌ কাজে লাগাতে পারতো তাহলে অনেক বেটার হতো। ফলে আইপ্যাক নিজের কাজ করবে। এখন বাংলার মানুষ কতটা ভুল বোঝে বা এই ন্যারেটিভে বিশ্বাস করে সেটা বাংলার মানুষের উপর নির্ভর করছে। আমি যেটা বারবার আমার প্রতিবেদনেও বলি যে 2026-এ যদি পরিবর্তন না হয় তাহলে বাংলা সমূহ বিপদের সামনে আছে, গলা জলে ডুবে আছে। 26 যদি পরিবর্তন না হয় এই রাজ্যে হিন্দু বাঙালি বিপদে পড়ে যাবে। আর শুধু হিন্দু বাঙালির কথা বলছি কেন, এই যে পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে কাজ করতে যায়, পরিযায়ী শ্রমিক কারা? সব ধর্মের মানুষ আছে। আমাদের অফিসিয়াল কোনো হিসেবেই নেই যে আমাদের রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক কত আছে। আমরা একটা আনঅফিসিয়ালি ধরে নিয়েছি যে ওই খাতায় কলমে 25 লাখ নাকি পরিযায়ী শ্রমিক আছে। এই 25 লাখের মধ্যে 12 লাখ যদি হিন্দু থাকে, 13 লাখ মুসলিম আছে। মুসলিম ধর্মের মানুষেরা বুঝতে হবে যে আদৌ তৃণমূল তাদের কোনো উন্নতি করেছে কিনা। বগটুয়ে যাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল তারা মুসলিম, যারা পুড়িয়ে মেরেছিল তারা মুসলিম। মুসলিমরা কিন্তু হইচই করেনি। এখন এই রাজ্যের কী অবস্থা? মারছে মুসলিম, মরছে মুসলিম। মুসলিমদের দুষ্কৃতী বানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। 2024-এর লোকসভা ইলেকশনের বুথ যদি তৃণমূলের নেতাকর্মীরা ভালো করে দেখে, অনেক বুথে শুধুমাত্র এই মুসলিম দুষ্কৃতের রাজত্ব করেছে যেখানে হিন্দু তৃণমূলীদের ভাগিয়ে দেওয়া হয়েছে। 2026-এ ওই একই জিনিস হতে চলেছে। একটা বুথে হিন্দু তৃণমূলীরা জায়গা পাবে না, সেখানে মুসলিম দুষ্কৃতীরা রাজত্ব করবে। ফলে এই দুষ্কৃতী রাজ, এই জঙ্গল রাজ যদি খতম করতে হয়, বিহারের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত বাংলার মানুষকে নিতে হবে। এখন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় 29,000 কোটি টাকা ধার নিয়ে নিয়েছে আবার, এবং ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে, এটা সবাই জানে। ফলে সেই লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে এটার লোভে যদি বাংলার মানুষ আবার এই মমতার জঙ্গলরাজকে ভোট দেয় তাহলে তাদের বিপদ কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে মহিলাদের 2,500 টাকা করে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী বারবার এই ঘোষণাটা করেছেন। দুদিন আগে দেখলাম সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ঘোষণা করলেন যে শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারই নয়, 2,500 টাকার অন্নপূর্ণার ভাণ্ডারের পাশাপাশি নারায়ণ ভাণ্ডার দেওয়া হবে বেকার যুবকদের জন্য, এবং এইগুলোকে বিজেপিকে অঙ্গীকারপত্রে রাখতে হবে। অনেকে চাইছেন বিজেপিকে চালু করে দিক। বিজেপি যদি এই অন্নপূর্ণা ভাণ্ডার এবং নারায়ণ ভাণ্ডার যদি আগে থেকে ভোটের আগে চালু করে দিতে পারে এই রাজ্যে, তাহলে বিজেপির জেতার সম্ভাবনাটা রয়েছে। আর বাকি প্রথম প্রশ্ন যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন, এসআইআর ঠিকঠাক হবে, অন্তত মৃত ভোটার বাদ যাবে। মৃত ভোটার বাদ যাওয়াটা কেউ আটকাতে পারবে না। এখন নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে তারা কতটা ড্রাস্টিক স্টেপ নিতে পারে। এই যে তৃণমূলের নেতাকর্মীরা 4-5 জায়গায় নাম তুলে রেখেছে, 4 জনকে খুঁজে বের করে জেলে পাঠাতে হবে, তাহলে বাকিরা শুধরে যাবে। এই যে বিএলওরা যে বাঁদরামিটা করছে, তৃণমূলের হয়ে কাজটা করছে, 4 জনকে জেলে পাঠিয়ে দিতে হবে। তাদের সরকারি চাকরিগুলো ছাঁটাই করে সাসপেন্ড করে 4 জনকে যদি জেলে পাঠানো হয়, বাকি বিএলওরা শুধরে যাবে। কিন্তু নির্বাচন কমিশন কতটা এই স্টেপ নিতে পারে এই রাজ্যে সেটাই দেখার। কারণ নির্বাচন কমিশন গোটা ভারতের বর্ষের দিকে তাকিয়ে চলছে। ভারতবর্ষের কোনো রাজ্যে এই বাঁদরামি এবং নোংরামিটা নেই। ভারতবর্ষের বাকি 11টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই জিনিসটা হবে না, সেখানে নির্বাচন কমিশনকে কোনো রকম স্টেপ নিতে হবে না। কিন্তু সেখানকার পরিস্থিতির দিকে তাকিয়ে নির্বাচন কমিশন যদি ঠিক করে যে পশ্চিমবঙ্গেও একই পরিস্থিতি হবে, তারা একেবারে ভুল করছে। পশ্চিমবঙ্গের পরিস্থিতির সম্পূর্ণ বিপরীত বললেও কম বলা হবে। এখানে যদি নির্বাচন কমিশন প্রথম থেকে কড়া হাতে এই বিএলও এবং বাকিদের যদি দমন না করে, শাস্তি না দেয়, তাহলে এসআইআর ঠিকঠাক করা যাবে না, এটা প্রত্যেক মানুষই জানে। বিজেপির একজন বিধায়ক অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন যে রাজ্যের যা পরিস্থিতি তার জন্য নাকি কেন্দ্রীয় সরকারই দায়ী, কেন্দ্রীয় সরকার চায় না রাজ্যের পরিস্থিতি বদল হোক। আপনার বিশ্লেষণ কি বলে? দেখুন, অভিজিৎ গাঙ্গুলি এখন বিজেপির সাংসদ, ফলে উনি যেটা বলেছেন সেটা হয়তো কিছুটা ঠিকই আছে, কিন্তু এখানে দুটো ব্যাপার আছে। এক, আমি যতদিন বাইরে থাকবো, মানে আমি বিজেপির দলে যখন থাকবো না, আমি বিচারপতি থাকবো কি সাংবাদিক থাকবো কি অন্যান্য পেশার লোকজন থাকবো, সব পেশার লোকজনই রাজনীতিতে আসতে পারে এবং আসা উচিত। শুধুমাত্র যারা রাজনীতি করছে তাদের হাতে তো আর রাজ্য আর দেশ ছেড়ে দেওয়া যায় না, সব পেশার লোকেরই রাজনীতিতে আসা উচিত। যেমন বিহারে আপনি দেখেছেন মৈথিলি ঠাকুর জিতেছে, বেশ কয়েকজন আইপিএস জিতেছে, বিভিন্ন পেশার লোককে কিন্তু বিহারে সুযোগ দেওয়া হয়েছে। তেমনি আমাদের রাজ্যে অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি, তাকে বিজেপি সুযোগ দিয়েছে, তিনি সাংসদ হয়েছেন। সাংসদ হিসেবে যেটা বলেছেন সেটাকেও অনেক বিজেপি কর্মী সমর্থক কিন্তু সেটাই মনে করে। ওই যে বললাম দুটো ব্যাপার আছে। এক, তিনি বিজেপির সাংসদ, ফলে তার যেটা বলা উচিত ছিল সেটা দলের মধ্যেই বলা উচিত ছিল, এটা 1 নম্বর। 2 নম্বর, তিনি যেটা বলেছেন ঠিক বলেছেন না ভুল বলেছেন, তিনি যেটা বলেছেন অন্তত আমার দৃষ্টিভঙ্গিতে কিছু তো ঠিকই আছে। কারণ আমরা দেখছি এই রাজ্যে ইডি বা সিবিআই যেটা ভূমিকা সেটা কিন্তু একেবারে সঠিক নয়। কারণ আমি যেটা বারবার বলি, আপনিও জানেন যে এই যে প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ড, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কিন্তু ইডি রিপোর্ট দিয়েছিল যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। কার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, সবাই আমরা জানি। গোটা ভারতবর্ষে এই যে পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, মানি লন্ডারিং অ্যাক্টটা এতটাই শক্তিশালী অ্যাক্ট, যদি কারোর 1 টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হয় তাহলে সে জেলে থাকবে, 1 বছর মিনিমাম জেল, কেউ জামিন হবে না। একমাত্র ব্যতিক্রমী রাজনীতিবিদ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা ইতিমধ্যে কিন্তু এই যে মদের দুর্নীতিকাণ্ডে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলে যেতে দেখেছি, তিহার জেলে। অরবিন্দ কেজরিওয়াল কিন্তু তার বিরুদ্ধে কিন্তু ডাইরেক্ট তিনি চুরি করেছেন এই অভিযোগটা কিন্তু ছিল না, গোটা সরকারটা চুরি করেছে, একেবারে নতুন নিয়ম করে চুরি করেছে, আপের বিরুদ্ধে অভিযোগ ছিল, তার দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানো হয়েছিল, এই ইডি সিবিআই জেলে পাঠিয়েছিল। হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জমি কেলেঙ্কারিতে ফেসে গিয়ে তাকে কিন্তু জেলে যেতে হয়েছিল এই পিএমএলএ মানি লন্ডারিং অ্যাক্টে। শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রম, তার নামে তার কোম্পানির লিপস অ্যান্ড বাউন্সের 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও তাকে ইডি গ্রেপ্তার করেনি, যেটা একেবারে ব্যতিক্রমী মুভ। আরজি করের ক্ষেত্রে আমরা সিবিআইয়ের কাছ থেকে সেই ভূমিকাটা দেখলাম না। সিবিআই দেশের সবচেয়ে বড় গোয়েন্দা দল, তদন্তকারী দল, তারা যদি আরজি করে কি হলো না হলো এটা যদি বার করতে না পারে, তার চেয়ে দুঃখজনক ঘটনা আর নেই। আরজি করে আমরা সবাই জানি, গোটা মানুষ এটাই বিশ্বাস করে যে কখনো এই সিভিক সঞ্জয়ের পক্ষে এত বড় একটা কাজ করা কখনো সম্ভব নয়। আর বিজ্ঞান বলছে যে একজন মহিলাকে, খুব শুনতে কষ্ট হবে কিন্তু এটাই সত্য কথা, একজন মহিলাকে তাকে যদি অচৈতন্য করা না হয় বা সে যদি অজ্ঞান না থাকে, একজন ওই রকমের মাতাল লোকের পক্ষে শারীরিক নিগ্রহ করা সম্ভব হবে না। ফলে আরজি করা যে এখন আমরা বিচার পাইনি, সিভিক সঞ্জয়ের যাবজ্জীবন হয়েছে, যে বাকি কোনো কালপ্রিটকে এখনও ধরা যায়নি, এটা কিন্তু সিবিআইয়ের একটা গাফিলতি। এবং এই রাজ্যের বাকি যে সমস্ত তদন্তগুলো চলছে, এই যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল, শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী 2016 পুরো প্যানেল বাতিল হয়ে গেল। এখানে একটা জায়গায় এসএসসি রিপোর্ট দিয়েছিল যে অন্তত প্রায় 2,300 জন বা 2,400 জন এরকম একটা চাকরি দেওয়া হয়েছে যেটা রেকমেন্ডেশন এসএসসি করেনি। অর্থাৎ এসএসসি যাদের রেকমেন্ডেশন করবে তারাই চাকরি পাবে, তাদেরকেই অর্থ দপ্তর থেকে মাইনে দেওয়া হবে। কিন্তু প্রায় 2,500 জনের মতো লোক এসএসসির রেকমেন্ডেশন ছাড়া চাকরি পেয়ে গেল, যেখানে মন্ত্রিসভার 2 নম্বর ব্যক্তি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রিসভার 2 নম্বর ব্যক্তি হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, 1 নম্বর ব্যক্তি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের মাঝখান থেকে খেয়ে এই লোকগুলোকে চাকরি দিয়ে দিল, সেটা কিন্তু সিবিআই এখনো আমাদের জানাতে পারেনি। ফলে অভিজিৎ গাঙ্গুলি একটা অন্য পেশা থেকে মানুষ এসছেন, হয়তো তিনি পার্টির মধ্যে সব কথা বলতে পারছেন না, তিনি বাইরে বলেছেন, তিনি যেটা বলেছেন সেটাও কিন্তু অনেক বিজেপি কর্মী সমর্থক মনে করে। ফলে তিনি যে ভুল বলেননি সেটা আমরা বুঝতে পারছি। হয়তো তার বলার এই যে তিনি সোশ্যাল মিডিয়ায় বলছেন বা সাংবাদিকদের সামনে বলছেন, এটা হয়তো উচিত হয়নি, কারণ তিনি এখন ডাইরেক্ট পলিটিক্সে নেমেছেন, তিনি বিজেপির সাংসদ, ফলে তার এটা পার্টির মধ্যেই বলা উচিত ছিল, এটুকু বলতে পারি। আপনি যে শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা বলছেন, আমরা জানি যে এখনো করুণাময়ীতে বিক্ষোভ চালাচ্ছে শিক্ষকরা, যে তারা 60 পাওয়ার পরও তাদের ইন্টারভিউ ডাক দেওয়া হয়নি, অথচ দাগি শিক্ষক যারা তাদেরকে ইন্টারভিউতে ডেকেছে। তাহলে কি মমতা সরকার চায় না যে এরা চাকরি পাক? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চায় না চাকরি হোক কারো, চাকরি দিতে পারবে না, কোত্থেকে চাকরি দেবে? 29,000 কোটি টাকা ঋণ নিয়েছে রিজার্ভ ব্যাংক থেকে। এই ঋণটা কেন নিয়েছে? কারণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতে হবে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রত্যেকটা বুথে 10 লাখ টাকা করে দিয়ে দিল। এই টাকাটা কাদের পকেটে গেল? তৃণমূলের নেতা নেত্রীদের পকেটে গেল ভোটের আগে। কারণ যে কাজটা, যে পাড়ার সমাধান, কি পাড়ার সমাধান? মানে নবান্ন থেকে সমাধান হয়নি, জেলা শাসকের দপ্তরগুলো থেকে সমাধান হয়নি, মহকুমা শাসকের দপ্তর থেকে সমাধান হয়নি, বিডিও অফিস থেকে সমাধান হয়নি, গ্রাম পঞ্চায়েত পুরসভা যেগুলো সমাধান করতে পারেনি সেই সরকারি কাজগুলো সমাধান করবে তৃণমূলের নেতা নেত্রীরা প্রত্যেকটা বুথে। এইরকম অবাস্তব একটা কল্পনা এই রাজ্যের মানুষই বিশ্বাস করবে, ভারতবর্ষের কোনো রাজ্যের কোনো মানুষ বিশ্বাস করবে না। 85,000 বুথে 10 লক্ষ টাকা করে দেওয়া হলো, 8,500 কোটি টাকা সরকারি টাকা, জনগণের ডেভেলপমেন্টের টাকা, আমাদের ট্যাক্সের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বিলিয়ে দিলেন ভোটের আগে, তৃণমূলের নেতা নেত্রীদের পকেটে ঢুকিয়ে দিলেন। বাংলার মানুষ কি থেকে শিখবে না এগুলো? বুঝতে পারছে না কি হচ্ছে এখানে? এই যে নতুন যারা পরীক্ষা দিল, কয়েক লাখ নতুন পরীক্ষার্থী পরীক্ষা দিল, এরা কারা? এরা কেউ চাকরি পাবে না, আমি 2 মাস আগেই বলে দিয়েছিলাম কোর্টের সিদ্ধান্তের পর। এক্ষেত্রে শুধু তো রাজ্য সরকারকে দোষ দেওয়া যাচ্ছে না, এখানে আমাদের যে আদালত আছে, সর্বোচ্চ আদালত, তাদেরও তো দোষ আছে। তারাও এই 10 নম্বর এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর এটাকে অনুমতি দিয়েছে। এটা তো সরকারের সিদ্ধান্ত, একা বললে ভুল বলা হবে, এখানে তো সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আছে। ফলে যারা পরীক্ষাতে 60-এ 60 পেল, শিক্ষাগত যোগ্যতায় 10-এ 10 পেল, 70-এ 70 পেয়েও ইন্টারভিউতে ডাক পাচ্ছে না, এর মধ্যে যেমন তৃণমূল সরকারের চুরি দায়ী,
তেমনি তো আদালতও দায়ী। আদালতও তো এই অপশনটা সরকারকে করে দিয়েছে। আদালতে তো বলা উচিত ছিল সে ৭০-এর মধ্যে আগে তুমি ইন্টারভিউতে ডাকো। যারা ৭০-এর মধ্যে পরীক্ষা দিচ্ছে ৭০ই গ্রান্টেড হোক। ৭০-এর মধ্যে যারা যা পাচ্ছে সেই অনুযায়ী ইন্টারভিউতে ডাক হবে, ইন্টারভিউতে ২০ নম্বর নেওয়া হবে। এইবার তুমি তারপরে ১০ নম্বর তুমি গ্রান্ট করতে পারো, যেটাও বেআইনি। কিন্তু এক্ষেত্রে এমন হলো ৭০-এ ৭০ ফুল মার্কস পাওয়ার পরেও নতুন শিক্ষার্থীরা, নতুন যারা পরীক্ষা দিল তারা চাকরি তো দূরের কথা, ইন্টারভিউতে ডাক পেল না। পৃথিবীর ইতিহাসে প্রথমবার, ভারতের ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই জিনিস আগে ঘটেনি। ৭০-এ ৭০ পেয়েও কেউ ইন্টারভিউতে ডাক পাচ্ছে না। ফলে এটার জন্য তৃণমূলের সরকারের চুরি যেমন দায়ী, তেমনি আদালতকেও তো দোষী করতে হবে। আদালত এই অপশনটা রেখে দিয়েছে, তবেই তো সরকার করতে পারছে। আদালতে অন্তত ভেবে দেখা উচিত ছিল এমন আমার মতে এই চাকরিটা ২৬-এ যারা পরীক্ষা দিয়েছিল, এই যে নিয়োগ হবে ১২,৫০০ কত সামথিং নিয়োগ হবে, যেখানে ২০,০০০-এর বেশি লোককে রাখা হয়েছে, এই চাকরিটা শুধুমাত্র ওই ১৬ প্যানেলে যারা পরীক্ষা দিয়েছিল, যারা চাকরি পেয়েছিল, যারা এই টেন্টেড নয়, তাদেরই পরীক্ষাটা নেওয়া উচিত ছিল। এখানে শুধু তৃণমূলের সরকার টাকা রোজগারের জন্য ৫০০-৬০০ টাকা পাবে বলে কয়েক লাখ নতুন পরীক্ষার্থীর জন্য তাকে অংশগ্রহণ করতে দিল, যেটা একেবারে উচিত ছিল না। এবং এটা কোর্টের তরফ থেকে এই স্টেপটা নেওয়া উচিত ছিল যে শুধুমাত্র ২০১৬ প্যানেলের লোকেরাই, যারা পরীক্ষা দিয়েছিল তারাই পরীক্ষা দেবে। এটা করা উচিত ছিল। নতুনদের জন্য আলাদা পরীক্ষা সিস্টেম চালু করা উচিত ছিল, যেটা সবার জন্য হয়। ভুলটা তো প্রথমে এখানেই ছিল। আমরা এই ভুলগুলো নিয়েই এখন চলছে এই রাজ্যে। পরিবর্তন না হলে এরকম ভুল আমাদের রাজ্যে বারবার দেখতে হবে। এবং এই যে নতুন পরীক্ষার্থী যারা চাকরি পেল না, আমি জানি না তাদের বাবা মা আত্মীয় স্বজন আবার তৃণমূলকে ভোট দেওয়ার ভুলটা করবে কিনা। একদম শেষ প্রশ্ন, আমরা বিভিন্ন রকমের দুর্নীতি এই রাজ্যে দেখতে পেয়েছি। এবার দেখা যাচ্ছে যে দিল্লির যে বিস্ফোরণ, তার সঙ্গে যোগ রয়েছে বাংলা। তাহলে কি বাংলা এবার জঙ্গিদের সেফ হাউস হয়ে উঠছে? বাংলা তো জঙ্গিদের সেফ হাউস, এটা বহুদিন থেকেই আছে। সেজন্য বাংলায় বিস্ফোরণ হয় না। বাংলায় যদি এই ধরনের বিস্ফোরণ জঙ্গিরা ঘটাতে চাইতো, তাহলে তাদের কাছে ছিল হাতের ময়লা, যে কোনো দিন করতে পারে। বাংলাতে যেভাবে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশনে ভিড় হয় বা অন্যান্য স্টেশনে ভিড় হয়, এরকমের জঙ্গি হামলা করে লাখ লাখ মানুষ মরা বাংলার এখানে জঙ্গিদের যারা অপারেট করছে তাদের কাছে একদম নিমিত্ত মাত্র। আর সত্যি কথা বলতে কি, আত্মঘাতী জঙ্গি হামলা যদি হয়, সেটা আটকানো কারোর পক্ষে সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। কেউ যদি নিজের শরীরে বোমা বেঁধে কোথাও একটা ঝাঁপিয়ে পড়ে, সুসাইডাল বম্বিং হয়, আত্মঘাতী বোমা হামলা হয়, সেটা আটকানো খুব খুব কঠিন, খুব কঠিন। যারা সমালোচনা করছে তাদের ওটা বোঝা উচিত। এবং সবচেয়ে বড় কথা, বাংলাটাও সেফ প্যাসেজ হয়েই গেছে। সমস্ত রকম জঙ্গিরা নেপাল হয়ে বাংলাদেশে এই বাংলায় ঢুকছে, পশ্চিমবঙ্গে ঢুকছে, এখান থেকে ভোটার কার্ড, আধার কার্ড করে ভারতের নাগরিক হয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। জঙ্গিদের স্বর্গস্থান হচ্ছে এই পশ্চিমবঙ্গ এই মুহূর্তে, যে জন্য পশ্চিমবঙ্গে কোনো ঘটনা ঘটে না। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা আছে যেখানে জঙ্গিদের আশ্রয় দেওয়া হয়, একদম অফিসিয়াল, সবাই জানে, নতুন করে বলার কিছুই নেই। আর ভারতবর্ষের যে সমস্ত জায়গাতেই এই জঙ্গি হামলা হবে, সেখানেই পশ্চিমবঙ্গের কানেকশন কোনো না কোনোভাবে পাওয়া যাবে। কারণ সবাই পশ্চিমবঙ্গটাকে অপারেট করার জন্য রেখে দিয়েছে। কারণ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তোষণ রাজ চালাচ্ছে। একটা ফেস টুপি পড়ে নিলে সে কে সেটা পরীক্ষা করার কোনো সাহস মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নেই বা কিছু নেই। ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ রাজ চালাচ্ছে, এটা সমস্ত জঙ্গিরা ভালো করে জেনে গেছে। খাগড়াগড় কাণ্ডের পর লজ্জাজনকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের অন্যতম প্রধান গোয়েন্দা সংস্থা রয়ের দিকে আঙুল তুলেছিলেন। লজ্জাজনক, নির্লজ্জের মতন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন রয়ের ভূমিকা থাকতে পারে। এবং আপনি জানেন, সেটা নিয়ে পাকিস্তানের সংসদে আলোচনা হয়েছিল, যেই দেখুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়ের দিকে আগুন তুলছে। এত বড় লজ্জার বিষয় যে ভারতবর্ষের ইতিহাসে আজ অব্দি কোনোদিন ঘটেছে বলে আমার মনে হয় না। ফলে যেখানে পাকিস্তান বা বাংলাদেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে নিয়ে আলোচনা হয়, সেই রাজ্য যে জঙ্গিদের স্বর্গরাজ্যে হয়ে উঠবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। ফলে এরপরে ভারতবর্ষের যেখানেই ঘটবে বা আগে যেখানেই ঘটেছে, তার সঙ্গে পশ্চিমবঙ্গে যোগ থাকবেই। এই মডিউলগুলোর আশ্রয়ের জায়গা হচ্ছে এখানকার খারেজি মাদ্রাসা, এখানকার যে সমস্ত জায়গা যেখানে দিনের আলোতে পুলিশ ঢুকতে পারে না, সেসব জায়গায় হচ্ছে জঙ্গিদের আশ্রয়স্থল। এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ভারতবর্ষে এরপরে যা কিছু ঘটনা ঘটবে, সেখানে কোনো না কোনোভাবে পশ্চিমবঙ্গের যোগ পাওয়া যাবে, এটা প্রত্যেকেই জানে।